বন্ধুরা, আমি রিসেন্টলি অ্যাপল টিভি হরর কমেডি সিরিজ উইডোজ বে দেখেছি, যেটি তৈরি করেছেন কেটি ডিপোল। সিরিজটিতে মোট 10টি এপিসোড থাকবে। আর আজকের ভিডিওতে আমরা এপিসোড 1 আর এপিসোড 2 এর গল্পটা পুরোটা জানবো। রাতের অন্ধকারে শেফ ক্লার্ক একা তার নৌকায় ছিল। হঠাৎ এক ঝাঁক পাখি তাকে ঘিরে ফেললো এবং রহস্যময় ঘন কুয়াশা পুরো নৌকাটিকে ঢেকে দিল। এদিকে তীরে থাকা লোনি তার মনিটরিং সিস্টেমে এক অদ্ভুত কুয়াশা দেখতে পায়। আর ঠিক তখনই উইডোজ বেতে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানে, যার ফলে পুরো দ্বীপে বিদ্যুৎ চলে যায়। অন্যদিকে মেয়র টম লাফটস ঘুম থেকে উঠে জানতে পারেন যে তার ছেলে ইভান নিখোঁজ, কারণ সে বন্ধুদের সঙ্গে লুকিয়ে বাইরে গিয়েছিল। পরের দিন টম শুধু ব্ল্যাকআউট নিয়েই নয়, বরং নিউ ইয়র্ক টাইমসে এক সাংবাদিকের আগমন নিয়েও চিন্তিত হয়ে পড়েন, কারণ তার লেখা প্রতিবেদনে এই বিচ্ছিন্ন শহরে পর্যটন ও উন্নয়নের নতুন সুযোগ এনে দিতে পারে। এমন একটি শহর যেখানে মোবাইল নেটওয়ার্ক বা ওয়াইফাই কিছুই নেই, শুধুমাত্র ল্যান্ডলাইনই হচ্ছে একমাত্র ভরসা। আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে অফিসের কর্মী রুথ, পেট্রিশা, রোজমেরি এবং ডেল এই সংকট নিয়ে তারা একদমই চিন্তিত নন। আর যখন ধীরে ধীরে বিদ্যুৎ ফিরে আসে, তখন স্থানীয় শেরিফ জানায় যে আগের দিন রাতেই সেই রহস্যময় কুয়াশায় হারিয়ে যাওয়ার পর থেকে শেফ ক্লার্ক এখনো অব্দি নিখোঁজ। টম প্রথমে মনে করেন যে শেফ হয়তো মাতাল অবস্থায় কোথাও ঘুমিয়ে পড়েছে, কিন্তু স্থানীয় শেরিফ জানান যে ঘটনাটা এতটাও সহজ নয়। শেফ সেদিন সমুদ্রে ছিল, কিন্তু হারবার মাস্টার লনির সঙ্গে ভিএইচএফ রেডিওর মাধ্যমে যোগাযোগ করছিল, কিন্তু হঠাৎ করেই সে কোনো চিহ্ন না রেখে অদৃশ্য হয়ে যায়। কনভারসেশনের মাঝেই টম বন্দরের দিকে একটি নৌকা আসতে দেখে বুঝতে পারে যে সে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক আর্থার প্রত্যাশার আগেই শহরে পৌঁছে গেছেন। শহরে এসে আর্থার সরাসরি চলে যায় হিস্টোরিক্যাল সোসাইটিতে, যেখানে উইডোজ বে পুরনো ইতিহাস সংরক্ষিত করা ছিল। টমও সেখানে পৌঁছে আর্থারের সঙ্গে দেখা করে এবং পরিচয় হয় সোসাইটির কর্মী গ্যারির সাথে। গ্যারি তখন শহরে অদ্ভুত ও ভয়ঙ্কর অতীতের গল্প বলতে শুরু করে। স্থানীয় নথি অনুযায়ী প্রায় 100 বছর আগে মূল ভূখণ্ড থেকে 42 জন বসতি স্থাপনকারী নতুন জীবনের সন্ধানে এই দ্বীপে আসে এবং সেখানে এক নতুন জনবসতি গড়ে তোলে। তাদের নেতা রিচার্ড ওয়ারেন পরে শহরের প্রথম মেয়র হন। তবে গ্যারি ইঙ্গিত দেয় যে দ্বীপে পাওয়া কিছু প্রমাণ বলেছে যে সেখানে আসলে 42 নয় 43 জন মানুষ এসেছিল। এই কথাটা শুনে টম দ্রুত বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর ইতিহাস আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন গ্যারি জানায় যে একসময় এই দ্বীপে ডাইনি বিচারের ঘটনা ঘটেছিল। আর 1786 সালের এক ভয়াবহ ঝড়ের সময় গির্জার ভেতরে আটকে পড়া কিছু মানুষ বেঁচে থাকার জন্য নারী নতখাতকের পথও বেছে নিয়েছিল। আর্থারের সামনে এইসব ভয়ঙ্কর তথ্য প্রকাশ পেতে দেখে টম স্পষ্টভাবেই অস্বস্তিতে পড়ে যান, কিন্তু দুর্ভাগ্যবশত তার জন্য এইসব তথ্য হিস্টোরিক্যাল সোসাইটির বিভিন্ন প্রদর্শনীতেই সবার জন্য উন্মুক্তভাবে তুলে ধরা রয়েছে। যাই হোক, টম লাফটাস এবার আর্থারকে শহরের একটি বিস্তারিত মানচিত্র দেখায় এবং সেখানে ঘুরে দেখার মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিজ হাতে চিহ্নিত করতে থাকে। স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে টম চাইছে আর্থার যেন শুধুমাত্র উইডোজের ভালো দিকগুলোই দেখে। যাওয়ার আগে টম তাকে জানায় যে সন্ধ্যে 7টার সময় সে তার সাথে আবার দেখা করবে স্যালিডস নামে একটি রেস্টুরেন্টে, যেটিকে শহরের সেরা রেস্টুরেন্ট বলা হয়। এসব দৃশ্য থেকে পরিষ্কার হয়ে যায় যে টম চাইছে যে আর্থার যেন তার শহরের সম্পর্কে একটি ইতিবাচক প্রতিবেদন লেখে। তার বিশ্বাস যে ভালো প্রচার পেলে এখানে পর্যটক আসবে, স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং অবশেষে এই বিচ্ছিন্ন শহরে উন্নয়নের পথ খুলে যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে শহরের বেশিরভাগ মানুষ উন্নয়ন নিয়ে মোটেও আগ্রহী নন। মেয়রের অফিসে ফিরে দেখা যায় যে কর্মচারীরা বাস্তব সমস্যার কথা না ভেবে বিভিন্ন রহস্যময় লোককাহিনী নিয়ে আলোচনা করছে। তাদের মধ্যে ট্রিসিয়া নামে এক মহিলা দাবি করে যে ছোটবেলায় সে নাকি এক ভয়ঙ্কর বুগিম্যানের সাথে মুখোমুখি হয়েছিল। ঠিক তখনই ভিক নামে একজন লোক সেখানে আসে এবং সবাইকে সতর্ক করে দেয় যে সেফ ক্লার্ককে এক রহস্যময় কুয়াশায় নাকি নিয়ে চলে গেছে এবং এখন সেই ঘটনা আবার নাকি ঘটতে শুরু করেছে। ভিক জোর দিয়ে বলে যে শহরের সব কাজকর্ম অবিলম্বে বন্ধ করা উচিত এবং জরুরি সতর্কতা সংকেত বাজানো দরকার, কিন্তু টম তার কথাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। বিশেষ করে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক আর্থার যখন দ্বীপে অবস্থান করেছে, তখন সে কোনোভাবেই শহরে আতঙ্ক ছড়াতে চায় না। ভিক পাল্টা উত্তর যুক্তি দেয় যে টম শহরের অন্ধকার ইতিহাসকে উপেক্ষা করছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই সতর্কতাবাদগুলোকেও গুরুত্ব দিচ্ছে না। তবুও টম শহরের ভাবমূর্তি রক্ষা করতেই বেশি ব্যস্ত থাকে এবং এসব ভয়ঙ্কর ঘটনার গল্পকে শুধুমাত্র স্থানীয় কুসংস্কার বলে মনে করে। এদিকে
টম সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে শেরিফের ফোন এসেছে এবং সেফ ক্লার্ককে খুঁজে পাওয়া গেছে, কিন্তু বাস্তবে সেফ তখন অব্দি নিখোঁজই ছিল। শহরের বদনাম হোক এটা টম কোনোভাবেই চায় না, তাই সে শেরিফের ওপর দ্রুত সেফকে খুঁজে বের করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। পরে টম বাড়ি ফিরে তার ছেলে ইভানের সঙ্গে দেখা করে। কনভারসেশনের সময় টম তার আচরণ নিয়ে তাকে একটুখানি বকাঝকা করে, কিন্তু তার সঙ্গে তাদের সেই পারিবারিক জীবন সম্পর্কে কিছু তথ্য আমরা জানতে পারি। টম মাত্র 4 মাসের সম্পর্কের পরই ইভানের মাকে বিয়ে করেছিল এবং তার ইতিমধ্যে ইভানকে গর্ভে ধারণা করে নিয়েছিলেন। এরপর ইভান নিজের মনের হতাশা কথা জানায়, এই দ্বীপটিতে করার মতো কিছুই নেই, আর জীবনে একবারের জন্য সেই দ্বীপের বাইরে যেতে পারেনি। হঠাৎ করেই দ্বীপ জুড়ে সতর্কতাবাদ সংকেত বেজে উঠতে শুরু করে, কিন্তু টম সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এর পেছনে ভিক হয়তো রয়েছে। প্রচন্ড রাগে সে ভিকের মুখোমুখি হয় এবং অবিলম্বে অ্যালার্ম বন্ধ করার নির্দেশ দেয়। ভিক রাজি হয়, তবে একটা শর্তে। সে বলে টমকে 5 মিনিট ধরে কোনো বাধা না দিয়ে তার কথা শুনতে হবে। টম রাজি হয় এবং প্র্যাটুশাকে নিয়ে ভিকের কথা শুনতে বসে। তখন ভিক উইডোজ বের অন্ধকার রহস্যময় ইতিহাসের কথা বলতে শুরু করে। ভিকের মতে এই দ্বীপে গভীরভাবে একটা কিছু ভুল জিনিস রয়েছে। সে বিশ্বাস করে প্রতিটি প্রাচীন অস্বাভাবিক ঘটনা শুরু হয় একটি ভূমিকম্প দিয়ে, যা ইঙ্গিত করে যে কোনো প্রাচীন শক্তি জেগে উঠেছে। ভূমিকম্পের পর আসে সেই রহস্যময় কুয়াশা, আর তারপর সেই কুয়াশা মানুষের উপর প্রভাব ফেলতে শুরু করে। উদাহরণ হিসাবে 1886 সালের একটা ঘটনার কথা সে তুলে ধরে, যখন ঠিক এই ধরনের ঘটনাই ঘটেছিল। সেই সময় শহরের মানুষ এটাকে দ্য ফগ দ্যাট স্টোলস সোলস, অর্থাৎ আত্মা চুরি করার কুয়াশা নামে ডাকতো। অতিপ্রাকৃত কুয়াশা মানুষের আত্মাকে কেড়ে নিয়ে তাকে চিরতরে বদলে দিতে পারে। ভিকের কথা যত এগোতে থাকে ততই স্পষ্ট হয়ে যায় যে তার ধারণা অনুযায়ী সেফ ক্লার্কের নিখোঁজ হওয়ার পিছনে সেই এক ভয়ঙ্কর শক্তির হাতই রয়েছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে উইডোজ বেকে তাড়া করে বেড়াচ্ছে। ভিক এরপর দ্য ফগ দ্যাট সোলস টোলস, আত্মা চুরি করার কুয়াশার ভয়ঙ্কর কিংবদন্তি আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে শুরু করে। তার মতে এই রহস্যময় ঘটনার কয়েকটি ধাপ রয়েছে। প্রথম ধাপে আক্রান্ত ব্যক্তির চোখ পুরোপুরি সাদা হয়ে যায়। দ্বিতীয় ধাপে ধীরে ধীরে তার 5টি ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দেয় এবং বাস্তবতার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে, ফলে বিভ্রান্তি ও ভ্রমে ভুগতে শুরু করে। তৃতীয় ধাপে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে, কারণ তখন আক্রান্ত ব্যক্তি এক ধরনের জম্বির মতো আচরণ করতে শুরু করে এবং স্বাভাবিক মানুষের মতো থাকে না। ভিকের বিশ্বাস যে রহস্যময় কুয়াশার মুখোমুখি হওয়ার পরে সে ক্লার্কের সঙ্গেও ঠিক এমনটাই ঘটেছে। নিজের তত্ত্বকে আরো জোরালো করতে ভিক দ্বীপের অতীতে আরো কিছু অন্ধকার গল্প শোনায়। সে এসএস মেরি নামে এক জাহাজের কথা উল্লেখ করে, যা একসময় পুরো নাবিক দল সহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছিল এবং 60 বছরের পরে বেশি সময় ধরে যার কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় গুজব অনুযায়ী সেই সময়ে মেয়র ইচ্ছাকৃতভাবে বাতিঘরের আলো বন্ধ করে দিয়েছিল, যার ফলে জাহাজটি পাথরের ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়। কথিত আছে তিনি জাহাজের ক্যাপ্টেনের তরুণ বাগদত্তার প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন এবং ক্যাপ্টেনকে পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। গল্পটা সত্যি হোক বা মিথ্যা, এইটি উইডোজ বে ঘিরে থাকা অসংখ্য ভয়ঙ্কর কিংবদন্তির মধ্যে একটা। ভিকের এসব গল্প শুনতে শুনতে টম ক্রমশ বিরক্ত হয়ে ওঠে। তার মতে শহর যদি কখনো উন্নত করতে চায় এবং পর্যটকদের আকর্ষণ করতে চায়, তাহলে তাকে পুরনো কুসংস্কার ও লোককাহিনীগুলোকে থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু ভিকের মতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। টম একজন ব্যর্থ নেতা বলে অভিযুক্ত করে। সে ইতিহাসকে কোনো শিক্ষা নিতে চায় না। তাদের তর্কের মাধ্যমে বোঝা যায় যে দুজনের মধ্যে বহু বছরের ব্যক্তিগত সত্যতা রয়েছে। ভিক এমনকি তাদের শৈশবের ঘটনাও টেনে আনে এবং দাবি করে যে টম ছোটবেলা থেকেই বন্ধুদের সামনে নিজেকে সাহসী হিসাবে দেখানোর ভান করত, যদিও বাস্তবে সে একদমই সাহসী ছিল না। স্পষ্টভাবে বোঝা যায় যে এই দুই ব্যক্তি বহু বছর ধরে একে অপরকে অপছন্দ করে আসছে। কিন্তু তখনই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হঠাৎ এক চমকপ্রদ ঘটনা ঘটে। সেফ ক্লার্ক আচমকা রেস্টুরেন্টের ভেতর ঢুকে পড়ে, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই সে নিজেতে লুটিয়ে পড়ে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর অবশেষে সে ফিরে এসেছে, তবে তার অবস্থা অত্যন্ত খারাপ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে তখন স্থিতিশীল করার চেষ্টা করছিলেন। তখন টম একাই শেফের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। সে জানতে চায় যে এই রহস্যময় রাতে কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়ার পর আসলে তার সাথে কি ঘটেছিল। হাসপাতালে টম এবং একাই শেফ ক্লার্কের সঙ্গে দেখা করতে যায়, কারণ তার মনে হয়েছিল যে শেফ যেন তাকে এক খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে চাইছে। ঠিক তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ করে শেফের চোখ সম্পূর্ণ সাদা হয়ে যায়, যা ভিকের বর্ণনা করা রহস্যময় রোগের প্রথম ধাপের সঙ্গে
পুরোপুরি মিলে যায়। কয়েক মুহূর্ত পরেই সে আচমকা জ্ঞান ফিরে পায় এবং টমের ওপর হিংস্রভাবে আক্রমণ করে বসে। পুরো ঘটনাটি মাত্র কয়েক সেকেন্ডে স্থায়ী হলেও টমকে গভীরভাবে নাড়া দেয়। শেপের আচরণ দেখে মনে হয় সেই রহস্যময় কুয়াশার মুখোমুখি হওয়ার পর সে যেন আর আগের মতো মানুষটি নেই। এরপর টম শেপের মেডিকেল রিপোর্ট পরীক্ষা করে আরো কিছু অদ্ভুত তথ্য জানতে পারে। রিপোর্টে শেপের বয়স মাত্র 37 বছর লেখা থাকলেও তাকে অনেক বেশি বয়স্ক মনে হচ্ছিল। আরো আশ্চর্য বিষয় হচ্ছে পরীক্ষায় তার শরীরে কোনো ধরনের অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়নি। অর্থাৎ টম প্রথমে যেটা ভেবেছিল যে শেপের নিখোঁজ হওয়ার পিছনে মাতাল হওয়ার কোনো সম্পর্ক ছিল হয়তো, কিন্তু এমনটা একদমই না। এসব তথ্য টমকে আরো বেশি বিভ্রান্ত ও আতঙ্কিত করে তোলে, কারণ সে বুঝতেই পারছিল না যে আসলে কি ঘটছিল। সবকিছুর পরও টম তার নির্ধারিত সময় সেই রেস্টুরেন্টে আর্থারের সঙ্গে দেখা করতে যায়। রাতে খাবারের সময় আর্থার জানায় যে সে উইডোজদের সম্পর্কে ইতিবাচক একটি প্রতিবেদন লিখতে চায়, তবে একই সঙ্গে সে একটি অদ্ভুত বিষয়ের কথা উল্লেখ করে যা স্থানীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে তার নজরে এসেছে। দ্বীপের বাসিন্দাদের মতে যারা উইডোজ বেতে জন্মায় তারা প্রায় কখনোই দ্বীপ ছেড়ে যেতে পারে না। কেউ কেউ তো 60 বছর ধরে সেখানে বাস করছে, জীবনে একবারের জন্য মূল ভূখণ্ডে যায়নি। আবার যারা দ্বীপ ছাড়ার চেষ্টা করেছেন তাদের মধ্যে অনেকেই নাকি মূল ভূখণ্ডে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর্থার এমনকি এক মহিলার কথাও বলে যিনি নাকি দ্বীপ ছাড়ার মাত্র একদিন পরেই মারা গেছিলেন। টম দ্রুত এইসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দেয় এবং বলে যে সে নিজে নিয়মিত মূল ভূখণ্ডে যাতায়াত করে। কিন্তু আর্থার তখন একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে, টম যদিও বা উইডোজ বেতে থাকে তবে সম্ভবত তার জন্ম এখানে হয়নি। অন্যদিকে তার ছেলে ইভানের জন্ম এই দ্বীপেই হয়েছে এবং সে জীবনে কখনো এই দ্বীপের বাইরে যেতে পারেনি। এই তত্ত্বগুলো রহস্যটাকে আরো বেশি গভীর করে তোলে এবং দ্বীপের সঙ্গে এখানে জন্ম নেওয়া মানুষদের অদ্ভুত সম্পর্ক নিয়ে নতুন প্রশ্নের জন্ম দেয়। কথোপকথন যত এগোতে থাকে আর্থার তত নিশ্চিত হতে থাকে যে উইডোজ বেতে এমন কিছু অন্ধকার রহস্য লুকিয়ে রেখেছে যা শহরের মানুষ কোনোভাবেই প্রকাশ করতে চায় না। এরপর টম আর্থারকে জানায় যে তার ছেলে ইভানও আগে মূল ভূখণ্ডে গিয়েছে। এই কথাটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করে। মনে হয় টম বাইরে থেকে যতই উইডোজ বের অদ্ভুত কিংবদন্তি ও কুসংস্কারকে অস্বীকার করুক না কেন, ভেতরে ভেতরে সে এসব বিশ্বাস করে। সে শুধু চায় না যে অন্যরা তার সেই ভয়টা দেখতে পাক। হঠাৎ করে পুরো শহরে বিদ্যুৎ চলে যায় এবং টম লক্ষ্য করে সেই রহস্যময় কুয়াশা ধীরে ধীরে রেস্টুরেন্টের দিকে এগিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে সে ভেতরে থাকা সবাইকে যেখানে চাচ্ছে সেখানেই থাকতে বলে। কয়েকজন বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও টম নিজেই তাদেরকে বাধা দেয়। তার আচরণে রেস্টুরেন্টের ভেতরে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন স্পষ্ট হয়ে যায় যে টম সত্যিই বিশ্বাস করে কেউ যদি ওই কুয়াশার মধ্যে যায় তাহলে সে হয়তো চিরতরে হারিয়ে যেতে পারে। তবে কয়েক মুহূর্ত পর বিদ্যুৎ আবার ফিরে আসে এবং কুয়াশা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। আর্থার মনে করে টম হয়তো শহরটাকে আরো বেশি রহস্যময় ও আকর্ষণীয় দেখানোর জন্য বিপদের মাত্রা বাড়িয়ে বলছিল। কিন্তু দর্শকরা জানে আসল সত্যটা। রাতের খাবার শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ একজন ওয়েট্রেস টমের পেছনে এসে দাঁড়ায় আর তাতেই সে চমকে ওঠে। এতে বোঝা যায় যে সাম্প্রতিক ঘটনাগুলো তাকে কতটা মানসিকভাবে অস্থির করে তুলেছে। এরপর এপিসোডের শেষ দৃশ্য আমাদেরকে নিয়ে যাওয়া হয় শহরের নিচে বা আশেপাশে কোনো এক গোপন ভূগর্ভ স্থানে। সেখানে দেখা যায় এক অদ্ভুত চেয়ার যার সঙ্গে এমন সব বেল্ট ও লোহার বন্ধন লাগানো রয়েছে যা একজন মানুষকে মাথা ও হাত পা শক্ত করে আটকে রাখতে পারে। পাশে বিশাল ধাতব দরজা দেখতে পাওয়া যায়, ফলে পুরো জায়গাটা কোনো এক গোপন কারাগার বা রহস্যময় গবেষণাগারের মতো মনে হচ্ছে। তবে এই স্থানের আসল উদ্দেশ্য কি তা এখনো অব্দি রহস্য থেকেই যায় এবং দর্শকদের সামনে একটি বড় ক্লিফ হ্যাঙ্গার তৈরি করে। এরপর শুরু হয় দ্বিতীয় এপিসোড। পরের সকালে পুরো শহরে গির্জার ঘন্টা ধ্বনি বেজে ওঠে। দেখা যায় টম এবং পেট্রুসা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে। তাদের গাড়ি ভর্তি থাকে উইডোজ বে পর্যটন প্রচারণার বিভিন্ন পুস্তিকা ও বিজ্ঞাপনপত্র। খুবই দ্রুত জানা যায় যে আর্থার শহরটিকে নিয়ে একটি অত্যন্ত ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে, ঠিক যেমন টম চেয়েছিল। আর্থারের প্রশংসামূলক লেখার পর উইডোজ বেতে পর্যটকদের আগ্রহ দ্রুত বাড়তে শুরু করে। আসন্ন ছুটির মৌসুমিতে আরো বেশি পর্যটক আসবে বলে আশা করা হচ্ছিল এবং স্থানীয় ব্যবসায়ীরাও সেই প্রস্তুতি নিতে শুরু করেছিল। বিনিয়োগকারীদের মধ্যে শহরটি ভবিষ্যৎ নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়। উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবে স্থানীয় কফি শপের জন্য নতুন ক্যাপুচিনো মেশিন সহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম কেনা হয়। অনেকদিন পর প্রথমবারের মতো মনে হতে থাকে যে উইডোজ বেতে একটি সফল পর্যটন কেন্দ্রে পরিণত করা টমের স্বপ্ন হয়তো সত্যিকারই বাস্তবে রূপ নিচ্ছিল।
এদিকে টমের পর্যটন প্রকল্প দ্রুত সফলতার দিকে এগোতে শুরু করে। সে একটি পুরনো সারাইখানা কিনে সেটিকে নতুন করে সংস্কার করে হোটেল হিসাবে চালু করে, যাতে পর্যটকরা উইডোজ বেতে এলে এখানে তারা থাকতে পারে। অবাক করার বিষয় হলো হোটেলটি খুবই অল্প সময়ের জন্য সম্পূর্ণ বুকড হয়ে যায়। এতে স্পষ্ট বোঝা যায় যে আর্থারের লেখা প্রতিবেদন সত্যি শহরটির প্রতি মানুষের আগ্রহ বাড়িয়ে তুলেছে। তবে সবাই এই সাফল্যে খুশি নয়। ভিক শুরুতেই সেই সারাইখানাটা আবার খোলার বিরোধিতা করে। সে দরজায় পেরেক ঠুকতে শুরু করে এবং দাবি করে যে এই হোটেলটি অভিশপ্ত, তাই এটিকে খোলা একদমই উচিত নয়। তার এই কর্মকাণ্ড শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত শেরিফ শেপ এর সাহায্যে টম তাকে গ্রেপ্তার করায়। এরপর টম প্রকাশ্য ভিককে বোকা বলে অপমান করে, কিন্তু এই পরিস্থিতি উল্টো হয়ে যায় কারণ শহরের অনেক মানুষ ভিককে অত্যন্ত সম্মান করে। ফলে ধীরে ধীরে জনমত টমের বিরুদ্ধে যেতে শুরু করে। পরে টম স্থানীয় রেস্টুরেন্টে গিয়ে শহরের পুরোহিতের সঙ্গে দেখা করে। সে ক্ষমা চেয়ে বলে যে সম্ভবত তার ছেলে ইভান সকালে গির্জা ঘন্টা বাজিয়েছিল। বহু বছর ধরে ঘন্টাটি বাজানো হয়নি, আর হঠাৎ সেটি বেঁচে ওঠায় অনেক বাসিন্দা বিরক্ত হয়েছিল। কিন্তু পুরোহিত সেই ব্যাখ্যা শুনে বিস্মিত হয়ে যান। তার মতে এই ঘন্টা বাজানো আদৌ সম্ভব নয়, কারণ সেটি বহু বছর আগে অচল হয়ে গেছে। ফলে নতুন করে এই রহস্যের জন্ম হয়, যদি ঘন্টাটা বাজানোই না যায় তাহলে সেটি বাজালো কে। এই বিষয়টি পরবর্তীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই এটি মনে রাখা খুবই দরকার আপনাদের। পুরোহিত চলে যাওয়ার পরও অনেক শহরবাসী টমের বিরুদ্ধে সমালোচনা করতে থাকে, কারণ সে ভিকের সঙ্গে খুবই অসম্মানজনক আচরণ করেছিল। তখন তাদের অবস্থান প্রমাণ করার জন্য টম একটি সাহসী ঘোষণা দেয়। সে জানায় সে রাতে একাই সেই পুরনো সারাইখানার ভেতরে থাকবে। তবে তারা টমের সাহসকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। যদি সে সারাইখানার অন্ধকারের ইতিহাসের সঙ্গে জড়িত কয়েকটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে পারে, তাহলেই তার উইডোজ বের এক বড় পর্যটন কেন্দ্রে পরিণত করা তার পরিকল্পনাকে সমর্থন করবে। প্রথম চ্যালেঞ্জ হিসেবে টমকে রাত কাটাতে হবে ক্যাপ্টেন সুইস নামে একটি কক্ষে। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এক নাবিক সেখানে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল এবং পরে নিজের পরিবারকে হত্যা করেছিল। দ্বিতীয় চ্যালেঞ্জ হিসেবে তাকে 3 বার হন্টেজ নামটি উচ্চারণ করতে হবে। লোককাহিনী অনুযায়ী হন্টেজ নামের এক নারী নিজের বিয়ে থেকে পালিয়ে গিয়েছিল এবং পরে একটি জানলা থেকে পড়ে মারা গেছিল। কিংবদন্তি বলে কেউ যদি তার নাম 3 বার ডাকে তবে আয়নার তার ভুতুড়ে প্রতিচ্ছবি দেখতে পাবে। এরপর টমকে প্রবেশ করতে হবে একটি ডাম ওয়াটারের ভেতরে, যা 1962 সালের নববর্ষের এক ভয়াবহ ঘটনার সঙ্গে জড়িত। কথিত আছে সেদিন নাকি সেখানে একজন মানুষের বিচ্ছিন্ন মাথা পাওয়া গেছিল। আর শুধু তাই না, তাকে কিছু সময় কাটাতে হবে একটি সংকীর্ণ ক্রল স্পেসের ভেতরে, যা 1951 সালে একটি কুখ্যাত ক্লাউন খুনির কিংবদন্তির সঙ্গে জড়িত। এই ভয়ঙ্কর পরীক্ষাগুলোর উদ্দেশ্য একটাই, টম সত্যি কি অতি প্রাকৃত গল্পগুলোকে বিশ্বাস করে না, নাকি সে শুধু দেখানোর চেষ্টা করেছে। শহরবাসীর সমর্থন পেতে হলেও তাকে প্রতিটি চ্যালেঞ্জকে সফলভাবে শেষ করতে হবে। কিন্তু আসল প্রশ্ন হলো, এসব কি শুধু স্থানীয় লোককাহিনী, নাকি সত্যি এই পুরনো সারাইখানার ভেতরে কোনো অশুভ শক্তি লুকিয়ে আছে? সেই রাতে অবশেষে টম শহরবাসীর দেওয়া চ্যালেঞ্জগুলো সম্পূর্ণ করার জন্য পুরনো সারাইখানায় পৌঁছে যায়। ভেতরে প্রবেশ করেই তার চোখে পড়ে দেওয়ালে ঝুলানো বেশ কয়েকটি অদ্ভুত প্রতিকৃতি। অনেক ছবিতে দেখতে পাওয়া যায় মানুষ ধীরে ধীরে রহস্যময় কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে, যা বছরের পর বছর ধরে উইডোজ বেকে ঘিরে রেখেছে। এসব ছবি জায়গাটির ভৌতিক পরিবেশকে আরো বেশি অস্বস্তিকর করে তোলে। সারাইখানার মালিক কার্ট টমের হাতে ক্যাপ্টেন সুইসের চাবি তুলে দেয়, যেটিকে পুরো এই ভবনের সব থেকে ভয়ঙ্কর কক্ষ বলে মনে করা হয়। মজার বিষয় হচ্ছে এটাই যে কার্ট নিচে ওই কক্ষে ঢুকতে রাজি নয়। শুধু তাই না, সে সেদিন রাতে সারাইখানা থাকেও না এবং টমকে সম্পূর্ণ একা রেখে চলে যায়। সারাইখানার ভেতরে একটি অনার বারও আছে। অতিথিরা নিজেরাই ড্রিঙ্ক নিয়ে পরে কতটা ব্যবহার করেছে তা লিখে রাখবে এবং পরে তার মূল্য পরিশোধ করবে। কিন্তু টম একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে, বারের চারপাশে নজরদারি ক্যামেরা লাগানো রয়েছে। ফলে তার মনে একটি প্রশ্ন জাগে, যদি সবাইকে ক্যামেরার নজরদারি করা হয় তাহলে এটিকে অনার বার বলে কেন বলা হয়েছে? চলে যাওয়ার আগে কার্ট টমকে একটি ক্যামেরাও দেয় এবং নির্দেশ দেয় যে সে প্রতিটি চ্যালেঞ্জ সম্পূর্ণ করার সময় ভিডিও রেকর্ড করবে। এতে প্রমাণ থাকবে যে টম সত্যি সারাইখানাতে রাত কাটিয়েছে এবং শহরবাসীর দেওয়া সব সাহসিকতার পরীক্ষায় সে অংশ নিয়েছে। কার্ট চলে যাওয়ার পর গল্পের দৃশ্য বদলে গিয়ে গির্জায় পৌঁছায়। সেখানে শহরের পুরোহিত গির্জার ভেতরে একটি তালাবন্ধ কক্ষে প্রবেশ করে, যেখানে রহস্যময় ঘন্টাটি রাখা আছে। কিন্তু ভেতরে ঢুকে তিনি বিস্মিত হয়ে যান। দেখা যায় ঘন্টাটি এখনো শক্তভাবে বাঁধা ও তালাবন্ধ অবস্থায় রয়েছে।
এমন ভাবে সেটিকে আটকে রাখা হয়েছে যে কারোর পক্ষে এটাকে বাজানো সম্ভবই নয়। এতে আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে আসে, যদি ঘন্টাটি বাস্তবে বাজানো না যায় তাহলে আগের রাতে সেটি বেজেছিল কিভাবে? রহস্য আরো বেশি গভীর হয়ে ওঠে। পুরোহিত গির্জার ভেতরেই লুকিয়ে রাখা একটি পুরনো চিঠি ও নথি বের করেন। কাগজটি সম্ভবত কোনো গুরুত্বপূর্ণ নির্দেশনা বা সতর্কতাবাদ লেখা ছিল, কিন্তু দর্শকদের সেই লেখাটা দেখানো হয় না। নথিটির আসল বিষয়বস্তু গোপনই থেকে যায়, ফলে কৌতূহল ও উত্তেজনা আরো বেশি বেড়ে যায়। একটা সতর্কতাবাদ দেখা যায় যেখানে লেখা আছে যদি কোনো গির্জার ঘন্টা নিজে থেকেই বেজে ওঠে তাহলে সঙ্গে সঙ্গে কিছু নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে। একই সময় জানা যায় যে শহরের একজন বয়স্ক বাসিন্দা গোপনে উইডোজ বে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এতে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি হয়তো শহরের রহস্যময় ঘটনাগুলো সম্পর্কে অনেক বেশি জানেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে সেসব তথ্য সে লুকিয়ে রাখছেন। অন্যদিকে সারাইখানায় টম ক্যাপ্টেন সুইসের টেলিভিশন চালু করে। সেখানে একটি অদ্ভুত ভিডিও চলতে শুরু করে। ভিডিওটিতে প্রথমে এক বৃদ্ধ মানুষকে দেখতে পাওয়া যায় যিনি হাসি মুখে বলেন, উইডোজ বেতে আপনাদের স্বাগতম। প্রথমে এটি কোনো পুরনো পর্যটন প্রচারণার ভিডিও বলে মনে হয়, কিন্তু মুহূর্তের মধ্যে পরিবেশটা অস্বস্তিকর হয়ে ওঠে যখন লোকটি হঠাৎ করে হেঁটে চলে যায় এবং অদ্ভুতভাবে পর্দা থেকে অদৃশ্য হয়ে যায়। ঘটনাটা নিয়ে বেশি না ভেবে টম জানলার পর্দা টেনে দেয়, কারণ বাতিঘরের আলো বারবার ঘরের ভেতরে এসে পড়ছিল। এরপর সারাইখানার আরো কিছু অংশ ঘুরে দেখা যায় এবং কয়েকটি অদ্ভুত বোর্ড গেম ও রহস্যময় জিনিসপত্র খুঁজে পায়। একটি খেলায় প্লাস ও নকল দাঁত রয়েছে, আবার অন্য এক খেলাতে এমন কিছু কার্ডও রয়েছে যেগুলোর ওপর বড় করে লেখা আছে রান বা পালাও। পুরো সারাইখানাটাই যেন এক অস্বাভাবিক ও অস্বস্তিকর অনুভূতি তৈরি করে। অনার বার থেকে একটি পানীয় নেওয়ার পর টম শহরবাসীর দেওয়া চ্যালেঞ্জগুলোকে সম্পন্ন করতে শুরু করে। সে বেশ কয়েকটি চ্যালেঞ্জ সফলভাবে শেষ করে ফেললেও তবে একটি কাজ এড়িয়ে যায়, বেসমেন্টে থাকা সেই সংকীর্ণ ক্রল স্পেসে প্রবেশ করা, কারণ সেখানে কি লুকিয়ে থাকতে পারে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। কিছুক্ষণ পর টম আবার ক্যাপ্টেন সুইসে ফিরে আসে এবং একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে, যে পর্দাগুলো সে নিজের হাতে বন্ধ করেছিল সেগুলো আবার খোলা অবস্থায় রয়েছে। এই ইনসিডেন্টটা টমকে একটুখানি অসুস্থ করে ফেললেও সে অতটা গুরুত্বপূর্ণ দেয় না এই ব্যাপারটাকে, কিন্তু এরপরেই পরিস্থিতি আরো বেশি রহস্যময় হয়ে ওঠে। ঘরের একটি বায়ু চলাচলের নালার ভেতর থেকে একটি কণ্ঠস্বর শুনতে পায়। কণ্ঠটি ধীরে ধীরে 10 থেকে 1 পর্যন্ত উল্টো গোনা শুরু হয় এবং শেষে বলে ওঠে হ্যাপি নিউ ইয়ার। হঠাৎ এমন শব্দ শুনে টম ভয় পেয়ে যায় এবং নিশ্চিত হয়ে যায় যে সারাইখানার মধ্যে তাকে ছাড়াও আরো অন্য হয়তো কেউ রয়েছে। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে করিডোরে খোঁজাখুঁজি শুরু করে এবং চিৎকার করে জানতে চায় যে সেখানে কে আছে। শেষ পর্যন্ত সে আবিষ্কার করে যে সারাইখানায় আরেকজন অতিথিও অবস্থান করেছে, তার নাম হচ্ছে উইলিয়াম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সারাইখানার মালিক আর তার সম্পর্কে টমকে আগে কিছু বলেননি। উইলিয়ামকে দেখতে বন্ধুসুলভ ও বেশি শান্ত স্বভাবের মানুষ বলে মনে হচ্ছিল। সংক্ষিপ্ত কথাবার্তার পর সে আবার নিজের ঘরে ফিরে যায়। উইলিয়ামের সঙ্গে দেখা হওয়ার পর টম কিছুটা স্বস্তি অনুভব করছিল। অন্তত এখন সে জানে যে পুরো ভবনে সে একা নয়। কিন্তু রহস্যময় টেলিভিশনের ভিডিও, নিজে থেকেই খুলে যাওয়া পর্দা, ইয়ার ডাক্তারের ভেতর থেকে আসা কণ্ঠস্বর, সবকিছু মিলিয়ে রাতটা ক্রমশ অদ্ভুত হয়ে উঠছিল। আর ঠিক যখন টম আবার নিজের ঘরে বসে টেলিভিশনটা দেখতে শুরু করে তখনই তার সামনে ঘটতে চলেছে আরেকটি রহস্যময় ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ সে দেখে পর্দার উপর দিয়ে একটি কালো ছায়া সরে যেতে। কয়েক মুহূর্ত পর উইডোজ বেতে স্বাগতম ভিডিওটার এই রহস্যময় বৃদ্ধ মানুষটি আবার পর্দায় দেখা দেয়। কিন্তু টম কিছু বোঝার আগে হঠাৎ করে একটা বৈদ্যুতিক শর্ট সার্কিট শুরু হয় এবং একই সঙ্গে টেলিভিশন এবং ঘরের বাতি নিভে যায় আর পুরো কক্ষ অন্ধকারে ডুবে যায়। ভয়ে টম চিৎকার করতে শুরু করে। তার চিৎকার শুনে উইলিয়াম দ্রুত সেখানে ছুটে আসে। এরপর দুজন মিলে সারাইখানার বাড়ির দিকে পৌঁছে যায়। কিছুক্ষণ পর একসঙ্গে তারা বসে গল্প করতে শুরু করে। কনভারসেশনের সময় উইলিয়াম জানায় যে সে একটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করে। বর্তমানে সে উইডোজ বেতে এসেছে বন্দরের অবস্থা পরীক্ষা করতে এবং ভবিষ্যতে সেটি সম্প্রচারের সম্ভাবনা যাচাই করতে। আর সে আরো বলে যে এর আগে এই শহরে সে এসেছিল এবং খুব ভালো করেই জানে এখানকার বাসিন্দারা পরিবর্তনটাকে কতটা অপছন্দ করে। টমও তার কথার সঙ্গে একমত হয়। সে বলে তার একমাত্র লক্ষ্য ছিল শহরে উন্নয়ন করা এবং আরো বেশি পর্যটককে টেনে আনা, কিন্তু শহরের মানুষজন সবসময় তার পরিকল্পনার বিরোধিতা করে। এখানেই জানা যায় যে প্রথম থেকে কেউই মেয়র হওয়ার দায়িত্ব নিতে চায়নি, ফলে টম বিনা কোনো কম্পিটিশন ছাড়াই ইজিলি মেয়র হয়ে গিয়েছিল। ড্রিঙ্ক চলতে চলতে টম নিজের ব্যক্তিগত জীবনে কিছু কথাও শেয়ার করে। সে জানে তার বাবা ছিলেন উইডোজ বের বাসিন্দা আর তার মা ছিল মূল ভূখণ্ডের মানুষ। দুজনের পরিচয় হয়েছিল একটি স্কুল ভ্রমণের সময়, কিন্তু বেশি দিন তাদের সম্পর্ক টেকেনি। ফলে টম তার শৈশবে বেশিরভাগ সময় মূল ভূখণ্ডেই কাটিয়েছে। তবুও প্রতি গ্রীষ্মকালে বাবার সঙ্গে সে সময় কাটানোর জন্য উইডোজ বেতে আসতো, কিন্তু বাবার সঙ্গে তার সম্পর্ক কখনোই খুব একটা ঘনিষ্ঠ ছিল না। বহু বছর পর যখন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন তখন টম স্থায়ীভাবে দ্বীপে চলে আসে তাকে দেখাশোনা করার জন্য। সেই সময় তার পরিচয় হয় ভবিষ্যতের স্ত্রীর সঙ্গে এবং পরে
সে স্থায়ীভাবে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। টম আরো মনে করে যে তার বাবা প্রায় ড্রাঙ্ক অবস্থায় দ্বীপের নানা ভয়ঙ্কর গল্প শোনাতেন। সেই গল্পগুলো ছিল রহস্য, সহিংসতার, অন্ধকার ঘটনার ভরপুর, যা কোনো ছোট শিশুর শোনার মতো একদমই ছিল না। এখন ফিরে তাকিয়ে টম মনে করে সেই গল্পগুলি হয়তো দ্বীপ সম্পর্কে তার অনেক ধারণা ও বিশ্বাসকে গড়ে তুলেছিল। কিন্তু টমের মুখে এসব গল্প কথা শুনে উইলিয়ামের চেহারার ভাব বদলে যায়। সে হঠাৎ করেই খুব গম্ভীর হয়ে পড়ে এবং টমকে সাবধান করে দেয়। তার মতে শহরের অনেক মানুষজন পুরনো ঐতিহ্য, বিশ্বাস ও কুসংস্কারের সঙ্গে গভীরভাবে জড়িত। তারা বাইরের মানুষদেরকে পছন্দ করে না, পরিবর্তনের বিরোধিতা করে এবং প্রথম দেখায় যে তারা যতটাই নিরীহ মনে হয়, বাস্তবে তারা অনেক বেশি বিপজ্জনকও হতে পারে। উইলিয়ামের এই সতর্কতা বা টমকে একটুখানি অসুস্থ করে ফেলে। ভেতরে অদ্ভুত ঘটনাগুলো, রহস্যময় গির্জার ঘন্টা এবং শহরবাসীর ক্রমশ সন্দেহজনক আচরণ সবকিছু মিলিয়ে এখন স্পষ্ট হয়ে উঠেছে যে উইডোজ বের উপরে শান্ত আবরণের নিচে অনেক গভীর ও অন্ধকার লুকিয়ে আছে। আর রাত যত এগোচ্ছে টম ততই একটি সত্যর কাছাকাছি পৌঁছে যাচ্ছে, যা তার বাবা শোনানোর সেই ভয়ঙ্কর গল্পের চেয়ে অনেক বেশি আতঙ্কজনক। কিছুক্ষণ গল্প করার পর উইলিয়াম হঠাৎ করে বলে ওঠে সে যথেষ্ট ড্রিঙ্ক করেছে, এখন সে ঘুমাতে যাবে। উইলিয়াম চলে যাওয়ার পর টম সিদ্ধান্ত নেয় যে সে তালিকার সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জটি সম্পন্ন করবে, বেসমেন্টে সেই রহস্যময় ক্রস স্পেসে প্রবেশ করা। সংকীর্ণ ও অন্ধকারের পথে সে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। টম হঠাৎ অনুভব করে যেন তার পেছনে কেউ রয়েছে। মনে হয় অন্ধকারের মধ্যে কোনো একটা অজানা উপস্থিতি তাকে অনুসরণ করেছে। ভয়ে ভয়ে টম জিজ্ঞাসা করে সেখানে কেউ আছে কিনা। ঠিক তখনই সেই স্ক্রল স্পেসের প্রবেশ পথের বাইরে একজোড়া পা দেখতে পায়। সেটি উইলিয়াম। সে জানায় সেও ভেতরে আসতে চায়, কিন্তু টম তাকে স্পষ্টভাবে বলে যে যেন সে ভেতরে না আসে। কিন্তু হঠাৎ করে উইলিয়াম সেই সংকীর্ণ পথের মধ্যে ঢুকে পড়ে, আর তারপরই ঘটে এক ভয়াবহ ঘটনা। ধীরে ধীরে তার চেহারা পুরোপুরি বদলাতে শুরু করে এবং একটি বিকৃত ভয়ঙ্কর ক্লাউন স্টেজে দানবে রূপান্তরিত হয়ে যায়। সে একটা এইরকম ক্রিচারের মধ্যে ট্রান্সফর্ম হয়ে গিয়ে ধীরে ধীরে টমের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে থাকে। ভয়ে আতঙ্কিত হয়ে টম চিৎকার করে, আর ঠিক পরের মুহূর্তেই সে নিজেকে ক্যাপ্টেন সুইচের মধ্যে জেগে উঠতে থাকে। তখন টম বুঝতে পারে যে পুরো ঘটনাটাই তার একটা দুঃস্বপ্ন ছিল। পরদিনকে কার্ট ও সেরিফ ভিক সেখানে আসে। টম তাদের আগের রাতের সমস্ত ঘটনাগুলোকে খুলে বলে, বিশেষ করে উইলিয়ামের সঙ্গে তার দেখা হওয়া সেই বিষয়টা। সত্যটা যাচাই করার জন্য তারা বাড়ির সিসিটিভি ফুটেজটাকে পরীক্ষা করে দেখে, কিন্তু ফুটেজে যা দেখা গেছিল সেটা সবাইকে হতবাক করে দেয়। সারা রাত টম সম্পূর্ণ একা ছিল। ভিডিওতে কোথাও উইলিয়ামকে দেখা যায় না। সে টমের সঙ্গে বসে ড্রিঙ্ক করছে না, গল্প করছে না, কিংবা কোনো খেলাও খেলছে না। সিসিটিভি অনুযায়ী টম পুরোপুরি একাই ছিল, নিজের সাথেই কথা বলছিল এবং একাই ড্রিঙ্ক করছিল। ঘটনাটা দেখে কার্টও বিভ্রান্ত হয়ে যায়। সে জানায় উইলিয়াম নামে কোনো অতিথি কখনোই সারাখানায় ওঠেনি, এমনকি সে এই নামে কাউকে চেনেও না। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো আগের রাতে সারাইখানার প্রধান দরজার বাইরে থেকে তালা বন্ধ ছিল, ফলে কেউ অচেনা লোকের অজান্তে ভেতরে ঢোকার প্রশ্নই ওঠে না। প্রায় 30 সেকেন্ড ক্যাপ্টেন সুইচের ভেতরে থাকার পর কার্ড বাইরে ফিরে আসে। এরপর কক্ষটি আরো ভালোভাবে পরীক্ষা করতে গিয়ে দেখে তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেছে। ঘরের ভেতরে বেশ কিছু জায়গাতে ছত্রাক বা মোল্ড জন্মেছে। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিছু ধরনের মোল্ডের সংস্পর্শে এলে মানুষের মাথা ব্যথা, মাথা ঘোরা, বিভ্রান্তি, এমনকি হ্যালুসিনেশনও হতে পারে। তাই হয়তো সবাই ভাবতে শুরু করে যে আগের রাতে টমের সঙ্গে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলোর পেছনে হয়তো কোনো সুপারন্যাচুরাল পাওয়ার নেই, বরং এই মোল্ডই হয়তো তাই হতে পারে। কিন্তু সমস্যাটা হলো এই ব্যাখ্যাও সব প্রশ্নের উত্তর দিতে পারে না। রহস্য ঠিক আগের জায়গাতেই রয়ে যায়। সত্যি কি সারাইখানা এবং উইডোজ বেতে কোনো ভুতুড়ে বা অতি প্রাকৃত শক্তির উপস্থিতি রয়েছে, নাকি এসব কেবল বহু প্রজন্ম ধরে চলে আসা লোককাহিনী, কুসংস্কার এবং ভুল বোঝাবুঝির ফল? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর না দিয়ে এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায় এবং রহস্যটা আরো বেশি গভীর হয়ে ওঠে। তো এই ছিল আমাদের এপিসোড 1 আর এপিসোড 2 এর পুরো গল্পটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি নেক্সট ভিডিওতে এপিসোড 3 আর এপিসোড 4টা নিয়ে আসবো। আর আমি রেকমেন্ড করবো আপনাদেরকে যে আপনারা প্লিজ সিরিজটি নামিয়ে একবার অতি অবশ্যই দেখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা দেখছিলেন হরর টিউব বাংলা।